গতকালের দুর্ঘটনা, সেই দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য। গতকাল মহারাষ্ট্রের বারামতিতেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। আর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। অজিতের শেষকৃত্যে কারা কারা উপস্থিত থাকবেন? বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় পাওয়ার সহ 5 জনের। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, শেষকৃত্যের জন্য একেবারে তার শববাহী শকট এই মুহূর্তে রওনা হয়ে গিয়েছে তার জন্মস্থান। সেখান থেকে বিদ্যা প্রতিষ্ঠান, যেখানে শেষকৃত্য সম্পন্ন হবে মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের, সেই বিদ্যা প্রতিষ্ঠান গ্রাউন্ডের দিকে এই মুহূর্তে শববাহী শকট এগিয়ে চলেছে এবং সেখানে প্রচুর মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে এবং তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রিয় নেতাকে। বারামতির এই প্রাঙ্গণে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের উপস্থিত থাকার কথা আছে। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শাসক বিরোধী দলের একাধিক নেতা তারা উপস্থিত থাকছেন এবং প্রচুর মানুষ, যারা গতকাল থেকেই দেখা গিয়েছে যে বারামতি এবং পুনে ডিস্ট্রিক্টের প্রচুর মানুষ, এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে যারা অজিত পাওয়ারের ভক্ত ছিলেন, তারা এই মর্মান্তিক খবর পেয়ে তারা ছুটে এসেছিলেন বারামতিতে। লক্ষাধিক মানুষের ঢল এবং এই মুহূর্তে সেই শববাহী শকটকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে বিদ্যা প্রতিষ্ঠানের যে গ্রাউন্ড রয়েছে, যে মাঠে শেষকৃত্য সম্পন্ন হবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। পরিজনেরা সেখানে রয়েছেন, তার 2 সন্তান, 2 ছেলে, তারা উপস্থিত রয়েছে এবং একেবারে সকাল থেকেই দেখা যায় যে সেই শেষকৃত্য যেখানে সম্পন্ন হবে সেখানে তার কাকা অজিত পাওয়ারের কাকা অর্থাৎ শরদ পাওয়ার, তিনি উপস্থিত ছিলেন সেখানে এবং একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে মৈত্রেয়ী। আর কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? একেবারে 100 ফুট ওপর থেকে চার্টার্ড বিমান আছড়ে পড়ে আর তারপর একের পর এক বিস্ফোরণ হয়, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সবটা। বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তার শেষকৃত্য, কিন্তু সেখানে আরো 5 জন ছিলেন, তাদের প্রত্যেকেরই প্রাণ চলে গিয়েছে। কি হয়েছিল গতকাল এই দুর্ঘটনায়? দেখুন ডিটেল রিপোর্ট। লিয়ারজেট 45 VT-SSK চার্টার্ড বিমান। এই বিমানটি বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় আছড়ে পড়ে। একের পর এক বিস্ফোরণ হয়, বিমানে আগুন ধরে যায়, নিমেষে সব শেষ। বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তাঁর ব্যক্তিগত সিকিউরিটি অফিসার বিদীপ যাদব, পাইলট সুমিত কাপুর, কো পাইলট সম্ভাবী পাঠক, ক্রু মেম্বার পিঙ্কি মালি। বিমান দুর্ঘটনায় 5 জনেরই মৃত্যু হয়েছে। ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक 100 फुट से नजदीक आके गिर गया है। उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। বুধবার বারামতিতে ছিল জেলা পরিষদের ভোট প্রচার। সেখানে যাচ্ছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। বুধবার সকাল 8:10 নাগাদ মুম্বাই থেকে বিমানে রওনা দেন। সকাল 8:45 নাগাদ বারামতিতে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে ডিজিসিএ জানতে পেরেছে চার্টার্ড বিমানটিতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ছিল না, অর্থাৎ বিমানটি রানওয়েতে ঠিকমতো নামছে কিনা তা দেখার জন্য একমাত্র ভরসা পাইলটদের নজর। এদিন কুয়াশা বেশি থাকার কারণে দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে অনুমান। টেবিল টপ রানওয়েতে বিমানটিকে নামানোর জন্য 2 বার চেষ্টা করেন পাইলট।
প্রথমবার নামাতে না পেরে আকাশে চক্কর কাটেন। দ্বিতীয়বার নামার সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। তখন মেডে কল করেন পাইলট। মেডে বার্তা মানে চরম বিপদ। ফরাসি ভাষায় এর অর্থ আমায় সাহায্য করো। প্লেনটি তখন 100 ফুট ওপরে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাটিতে। এতে পর বিস্ফোরণ ঘটে, বিমানে আগুন ধরে যায়। লিয়ারজেটে আগেও ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে কানাডার বিমান প্রস্তুতকারী সংস্থা বোম্বার্ডিয়াকে সতর্ক করে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। সেই বিমানেই বুধবার দুর্ঘটনা। প্রাণ গেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ 5 জনের। লিয়ারজেট 45 একটা খুবই রিলায়েবল প্লেন, বম্বার্ডিয়ার কোম্পানির একটা ভিভিআইপি নিয়ে ফ্লাই করে। যারা ক্রু ছিলেন তারা খুবই কোয়ালিফাইড ছিলেন, দুজনেই ক্যাপ্টেন যিনি ছিলেন খুবই কোয়ালিফাইড ছিলেন, সুমিত কাপুর। তাই সেই ক্ষেত্রে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। ঠিক কি কারণে দুর্ঘটনা তা জানতে ভরসা বিমানের ব্ল্যাক বক্স। तमाम जो है इन्वेस्टिगेशन टीम यहाँ पे पहुंच चुकी है। अब कोशिश यही की जा रही है कि जो एयरक्राफ्ट के जो पार्ट्स हैं उनको इन्वेस्टिगेट किया जाए कि क्या इसमें कोई टेक्निकल ग्लिच या फिर कोई टेक्निकल एरर था या नहीं। लेकिन सबसे इम्पोर्टेंट है कि ब्लैक बॉक्स है वो रिकवर कर लिया गया है, जो बहुत सारे राज खोल सकता है। टेबल टॉप रनवे है और टेबल टॉप रनवे के बाद देखिए अभी भी जो क्रैश साइट है वो पूरी तरह से कॉर्डन ऑफ कर दी गई है। हो सकता है कि ह्यूमन एरर हो या मिस जजमेंट हो, ये इन्वेस्टिगेशन का पार्ट है। लेकिन जिस तरीके से क्रैश हुआ है और एयर स्ट्रिप के ठीक बगल में हुआ है, तो कई सवाल खड़े हो रहे हैं कि आखिरकार क्या वजह होगी। নিউজ 18 বাংলা। টার্গেট 2026। পাখির চোখ বুথ সংগঠন। বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করায় জোর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুর্গাপুরের কর্মী সম্মেলনে তার এও বার্তা, মহিলা এবং তরুণ প্রজন্মকে কাছে টানতে হবে, তাদের সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पर शक्ति केंद्र पर हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম রাজ্য সফর, প্রথম গন্তব্যই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সফরে নীতিন নবীন মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির একটি মেলা উদ্বোধন করেন। রাতে বৈঠক করেন কোর কমিটির সঙ্গে। সেই বৈঠকেই 26-এর ভোটে লড়াইয়ের ফর্মুলা বাতলে দেন নীতিন নবীন। নীতিন নবীনের নির্দেশ, প্রতিটি বুথে জোর দিতে হবে। রাজ্যে পালাবদল করতে হলে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রথমেই নজর কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায়। 1 মাসের মধ্যেই 2 জেলায় বুথ স্তরের সংগঠন ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। প্রতি 15 দিন অন্তর সংগঠনের রিপোর্ট নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নীতিন নবীনের নির্দেশ, স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিতে হবে, বাড়াতে হবে জনসংযোগ। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে। দুর্গাপুরে মঙ্গলবার রাতে কোর কমিটির সঙ্গে বৈঠক, বুধবার সকালে কর্মী সম্মেলন। সভামঞ্চে একসঙ্গে দেখা যায় বঙ্গ বিজেপির 4 হেভিওয়েটকে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এই সভামঞ্চ থেকেও নীতিন নবীনের মুখে বুথ বার্তা। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पर शक्ति केंद्र पर हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। পশ্চিমবঙ্গে প্রায় 50% মহিলা ভোট। এর বড় অংশের সমর্থনই পান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলা ভোটে এবার ভাগ বসাতে মরিয়া বিজেপি। এর পাশাপাশি তাদের নজর কম বয়সী ভোটারদের দিকে। দুর্গাপুরে এসে তাই নীতিন নবীনের নির্দেশ, মহিলা এবং তরুণ প্রজন্মের ভোটারদের দিকে বিশেষ নজর দিতে হবে, শুনতে হবে তাদের সমস্যার কথা। এর জন্য জনসংযোগ বাড়াতে হবে। সব কাঁচা মাথার নেতারা,
অভিজ্ঞতা কম ছিল, সে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কয়েক বছরে। এখন নতুন বিজেপি আর পরিণত বিজেপি লড়াই করছে, তো সেই জন্য যুবকরা থাকলে গতি আসে, শক্তি সামর্থ্য আসে, তারা রিস্ক নিতে পারে। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতেই যুবকরা সম্মিলিত হয়, কারণ তারা পার্টির ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ পার্টির মধ্যে দেখতে পায়। নিউজ 18 বাংলা। আলিপুরে ব্যবসায়ীর বাড়ি অফিসে সিবিআই, 1000 কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ। আলিপুরে ব্যবসায়ীর বাড়ি অফিসে সিবিআই অভিযান। সুনীল কানোরিয়া, হেমন্ত কানোরিয়ার বাড়িতে অফিসে তল্লাশি অভিযান। আর এবার হাসনাবাদের দিকে নজর রাখতে হবে, কারণ সাংসদ তহবিলের অ্যাম্বুলেন্স বিক্রি, হ্যাঁ এরকমই অভিযোগ। সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ উঠে আসছে। বসিরহাটের সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ। কিন্তু কে করলো এই কাজ, কারা করলো এই কাজ, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু যে ছবি দেখছি এই হচ্ছে সেই অ্যাম্বুলেন্সের ছবি। অ্যাম্বুলেন্সের বেহাল অবস্থা, যে ছবি দেখা যাচ্ছে ভগ্ন দশা বলা যায় একেবারে অ্যাম্বুলেন্সের। দেখুন এই অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ, কিন্তু ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, আরো বিস্তারিত জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স একেবারে যন্ত্রাংশ বেচে দেওয়ার অভিযোগ, কারণ ছবিটাও দেখা যাচ্ছে কিরকম ভয়ানক অবস্থা অ্যাম্বুলেন্সের। কাদের বিরুদ্ধে অভিযোগ বা কার বিরুদ্ধে এই অভিযোগ? বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম 18 লক্ষ টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য চকপাটলি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে এই মুমূর্ষ রোগীদের বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হতো এবং কম খরচে শুধুমাত্র তেল দিলেই কিন্তু সেই পেশেন্টকে বা পরিবারকে সাহায্য করতো অ্যাম্বুলেন্স পরিষেবা। কিন্তু দেখা যাচ্ছে সেটি প্রায় বছর দুয়েক পরে বিভিন্ন কারণে সেটা যন্ত্রাংশ সমস্যা হয়। তারপরেই ওই এলাকারই এক যুবক তিনি কিন্তু অ্যাম্বুলেন্স চালাতেন, ফলে দেখা যাচ্ছে তার বাড়িতে অ্যাম্বুলেন্স রাখা ছিল ঠিক করার জন্য। কিন্তু পরবর্তীকালে ওই এলাকারই একজন তৃণমূল নেতা, অর্থাৎ তিনি একজন অঞ্চল সভাপতি, তার বাহুবলে তিনি সেই অ্যাম্বুলেন্সটি বিক্রি করে দিলেন। কিভাবে বিক্রি করলেন? প্রথমে যন্ত্রাংশ খুলে খুলে বিক্রি করলেন, পরবর্তীকালে সেটি কাটার অর্থাৎ কেটে কেটে সেই একেবারে সবটাই অ্যাম্বুলেন্স পুরোটাই বিক্রি করে দিলেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। ফলে এলাকার মানুষের যে দাবি, যে সরকারি অর্থে টাকা অর্থাৎ সাংসদ তহবিলের টাকা, যেখানে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা, সেই অ্যাম্বুলেন্স কিভাবে বিক্রি করলেন ইতিমধ্যেই কিন্তু তারা অভিযোগ তুলে। অ্যাম্বুলেন্সটা কিছুদিন চালিয়েছিলাম, চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল। তারপর তো এখান থেকে আমি সরিয়ে নিয়ে একটু সাইডে রেখেছিলাম ওই গ্যাসটা ওখানে। ওখান থেকে পার্টির লোকজন নিয়ে গেছিল। আমি 1 বছর মতো। এখন তাহলে গাড়িটা তাহলে কোথায়? এখন গাড়ি কোথায়? ওখানে ছিল গাড়ি, ওখান থেকে কি করলো কিনা করে সেটা কি বলুন। অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি, অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন, তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা। এনার নেতৃত্বে অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে। আমরা জেলা শাসক হাসনাবাদ থানাতে জানিয়েছি, বিডিওতে জানিয়েছি। সমস্যা বলতে একটা রুগী নিয়ে যেতে গেলে আমাদের 1000 টাকার মধ্যে হয়ে যেত, এখন তাকে 2000 3000 প্লাস টোটো আর অটোরিকশা ছাড়া আমাদের কোনো সাধন নেই। আমরা চাই আবার একটা পাটলিকানপুর অঞ্চলে অ্যাম্বুলেন্স আসুক, মানুষ পরিষেবা পাক। আমার বেড়ে ওঠা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। 10-12 বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স চোখেই দেখিনি। এটা নিয়ন্ত্রণ করতো হানিফ গাজী, আবু হানিফ গাজী, তৎকালীন তখন ব্লক সভাপতি ছিলেন। কিন্তু আমরা অনেক দিন আগের থেকে আমরা ওই অ্যাম্বুলেন্স দেখিনি।